আসসালামু আলাইকুম। 5 মিনিটস উইথ সাইদুর পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদুর রহমান সুমন। আজকে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে। আমাদের সাথে থাকুন। প্রথম পত্রের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। আমরা আজকের ক্লাসে একেবারে শুরু থেকে জানব হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি, এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ব্যবসা শিক্ষা শাখার অনেক শিক্ষার্থী এসএসসি লেভেলে মানবিক বা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে এসে ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হন। হঠাৎ করে গ্রুপ পরিবর্তন করার কারণে হিসাব বিজ্ঞান বিষয়টি তাদের কাছে অনেক কঠিন একটি সাবজেক্ট মনে হয়। আমরা আশা করব আমাদের প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকভাবে করলে হিসাব বিজ্ঞান বিষয়টি অনেক সহজভাবে তারা বুঝতে পারবে। তাই হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আমি ক্লাসটি শুরু করেছি। চেষ্টা করব ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস আলোচনা করার জন্য। আজকে তাই আলোচনা করব শুরুতে হিসাব বিজ্ঞান জিনিসটা কি এবং হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি। এবার তাহলে আমরা জেনে নিই হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে অ্যাকাউন্টিং, আর এই অ্যাকাউন্টিং শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ক্যালকুলি থেকে। বিভিন্ন সময় পরীক্ষায় আসে অ্যাকাউন্টিং কোন ভাষা থেকে এসেছে, শব্দটি কোন ভাষা থেকে এসেছে, আমরা বলবো ল্যাটিন শব্দ। যদি প্রশ্নে চাই কোন শব্দ থেকে এসেছে, আমরা বলবো ক্যালকুলি শব্দ থেকে এসেছে। তাহলে এবার আমরা আলোচনা করে নিই যে হিসাব বিজ্ঞান সংজ্ঞা বা হিসাব বিজ্ঞান কাকে বলে। তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তত্ত্ব ব্যবস্থা। এখানে আমাদের প্রথমেই প্রয়োজন যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তত্ত্ব ব্যবস্থা, যার মাধ্যমে ব্যবসার সংগঠিত আর্থিক ঘটনা, আমাদেরকে বুঝতে হবে যে হিসাব বিজ্ঞান সবসময় আর্থিক ঘটনাগুলোকে চিহ্নিত করে, তারপরে সেটিকে লিপিবদ্ধ করে এবং লিপিবদ্ধ করার পর হিসাব তত্ত্বের যারা আগ্রহী ব্যবহারকারী তাদের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। এই সামগ্রিক প্রক্রিয়াটাকে আমরা বলি হিসাব বিজ্ঞান। তাহলে আমি যদি সংক্ষেপে বলি, হিসাব বিজ্ঞান মোটা থেকে তিনটি কাজ করে। আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে বা তথ্য রয়েছে, সেই তথ্যগুলোকে প্রথমে আইডেন্টিফাই বা ঘটনাগুলোকে চিহ্নিত করে, সেটি লেনদেন নাকি লেনদেন নয়। যদি লেনদেন হয় তাহলে পরবর্তীতে সেটাকে আমরা কি করব, আমরা লিপিবদ্ধ করব এবং আমরা যে লেনদেনগুলো লিপিবদ্ধ করেছি সেই লেনদেনগুলো যারা আগ্রহী ব্যবহারকারী তাদের কাছে আমরা তথ্যগুলো সরবরাহ করব। এই যোগাযোগ স্থাপনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো হিসাব বিজ্ঞান। তো এখানে আমরা একটু অন্য ইনফরমেশন তো জেনে নিই। সেটা হচ্ছে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম বা সিএ ফার্ম আমরা যাদেরকে চিনি, তাদেরকে সেই মালিকদেরকে বলা হয় পাবলিক অ্যাকাউন্টেন্টস বলা হয়। আর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে, সারা পৃথিবীতে হিসাব বিজ্ঞান দিবস নামে একটি দিবস পালন করা হয়, সেটি হচ্ছে 10 নভেম্বর। এই দিনটি সারা বিশ্বে পালন করা হয়, বাংলাদেশেও পালন করা হয়। বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এই দিনটি উদযাপন করে থাকেন। এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব লিঙ্কে, আপনারা একটু দেখে নেবেন। হিসাব বিজ্ঞানকে অভিহিত করা হয় কি নামে? তত্ত্ব ব্যবস্থা নামে। এটা পরীক্ষায় আসে, হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? এটা হচ্ছে একটা তত্ত্ব ব্যবস্থা। এবার আমরা জেনে নিব যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং এর ক্রমবিকাশ নিয়ে। আমরা জানি যে হিসাব বিজ্ঞান বিষয়টি নতুন নয়। মানব সভ্যতার ইতিহাসের মতো হিসাব বিজ্ঞানেরও একটা অতি প্রাচীন ইতিহাস রয়েছে। মানব সভ্যতার শুরু থেকে বর্তমান পর্যন্ত হিসাব বিজ্ঞান ব্যাপকভাবে তার পরিবর্তন সাধিত হয়েছে। এখানে আমি চারটা ধাপে ভাগ করেছি। একটি হচ্ছে আদিকাল বা উন্মেষকাল। এই সালটিকে আমরা ধরে নিতে পারি যে 1494 সালের পূর্ব পর্যন্ত আদিকাল, মানে যেখান থেকে হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়। তারপরের ধাপটাকে আমরা বলতে পারি প্রাক বিশ্লেষণকাল, যে সালটিকে আমরা বলতে পারি 1494 সাল থেকে 1494 সাল থেকে 1800 সাল পর্যন্ত। এবং এখানে আমরা মার্ক করে রেখেছি যে দুতরফা দাখিলা পদ্ধতি এই সময়টাতে আবিষ্কার হয়। দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন লুকা পেসিওলি 1494 সালে। তার মানে হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা ক্রমবিকাশ হচ্ছে প্রাক বিশ্লেষণকাল। এই সময়টাতেই হিসাব বিজ্ঞান বা দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবন হয়। 3 নম্বরে যদি আমরা বলি যে বিশ্লেষণকাল, এটার সময়কাল হচ্ছে 1800 থেকে 1850 সাল পর্যন্ত। এই সময় হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলির যে দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব নিকাশের কার্যক্রম পরিচালিত হওয়ার প্রচলন হতে থাকে। এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু হয়, যেমন হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা: আর্থিক হিসাব বিজ্ঞান, নিরীক্ষা ও কর হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, সরকারি হিসাব বিজ্ঞান, সামাজিক হিসাব বিজ্ঞান ইত্যাদির প্রচলন হয়।
বিশ্লেষণকালে। আর 4 নাম্বার যদি দেখি আধুনিক কালটা হচ্ছে 1950 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। এই সময়টাকে বিবেচনা করা হয় আধুনিক কাল হিসাবে। এই সময় হিসাব বিজ্ঞান ব্যাপক প্রসার লাভ করে, হিসাব তত্ত্বের উপর ব্যাপক নির্ভরশীলতা পরিলক্ষিত হয়, যার ফলে আমরা হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার উৎপত্তি দেখতে পাই, যেমন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, মানব সম্পদ হিসাব বিজ্ঞান ইত্যাদি। এবং এই সময়টাতে হিসাব রক্ষণের ক্ষেত্রে বিভিন্ন হিসাব মান সংস্থার উদ্ভব ঘটে, যেমন আমরা বিভিন্ন সময় পাবো IASB, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। আমরা এখন দেখতে পাচ্ছি একজনের একটি ছবি দেখতে পাচ্ছি, উনি হচ্ছেন লুকা পেসিওলি। উনি আধুনিক হিসাব বিজ্ঞানের জনক। লুকা পেসিওলি তিনি একাধারে ছিলেন দার্শনিক, ধর্মযাজক, গণিত শাস্ত্রবিদ। উনি একটা বই রচনা করেন, সেই বইটি হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপরশনালিটা। এই বইটি 1494 সালে ইতালি ভাষায় প্রকাশিত হয়। মূলত এই বইটি গণিত শাস্ত্রের উপর রচিত হয়েছিল এবং এই বইটিতে 3টা অংশে বিভক্ত ছিল। একটা ছিল অ্যারিথমেটিকা, আমরা যদি এখানে লক্ষ্য করি এই যে অ্যারিথমেটিকা, তারপরে ছিল জিওমেট্রিকা, আর একটি ছিল প্রপরশন, মানে হচ্ছে অনুপাত, মানে পাটিগণিত, জ্যামিতি এবং অনুপাত, এই 3টা অংশের উপর এই বইটা লেখা হয়। আর আমাদের যে হিসাব বিজ্ঞান হচ্ছে এই গ্রন্থের 3য় অংশে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই দুতরফা দাখিলা পদ্ধতি মূলত আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। এই জন্য লুকা পেসিওলিকে হিসাব বিজ্ঞান বা দুতরফা দাখিলা পদ্ধতির জনক বলা হয়। এবং ওনার যে বইটি, সেই বইটি প্রকাশিত হয় 1494 সালের 10 নভেম্বর। এই জন্য হিসাব বিজ্ঞানীরা প্রতি বছর 10 নভেম্বরকে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস হিসেবে পালন করে থাকেন। এখানে আমরা বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে ভার্সিটি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, সেখান থেকে উল্লেখযোগ্য আমি 2টি প্রশ্ন লিখে রেখেছি। একটি হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন লুকা পেসিওলি পেশায় কি ছিলেন। আমরা মনে করি উনি একজন হিসাব বিজ্ঞানী ছিলেন, আসলে তা নয়, উনি ছিলেন একজন গণিতবিদ। আর হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা হয়েছিল কোন শাস্ত্র থেকে? আমরা বলবো যে গণিত শাস্ত্র থেকে হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা হয়েছিল। এবার আমরা দেখে নিব যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি ছিল, কি উদ্দেশ্যে হিসাব বিজ্ঞান রচিত হয়েছিল বা উদ্ভাবিত হয়েছিল। প্রতিটি কাজ আমরা জানি সম্পাদনের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, একটা উদ্দেশ্য থাকতে পারে বা একাধিক উদ্দেশ্য থাকতে পারে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও এর বিষয়টি ব্যতিক্রম নয়। হিসাব বিজ্ঞানের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, আমি কয়েকটি মৌলিক উদ্দেশ্য এখানে উল্লেখ করেছি। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন স্থায়ী লিপিবদ্ধকরণ। লেনদেন স্থায়ী লিপিবদ্ধকরণ বিষয়টি কি? লেনদেন সমূহ হিসাবের বইতে সঠিকভাবে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল আমরা জানতে পারি না। তাই হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম কাজ হচ্ছে, যদি সেটি লেনদেন হয় তাহলে আমরা সেটাকে স্থায়ীভাবে সেটাকে লিপিবদ্ধ করব এবং সেটিকে লিপিবদ্ধ করি জাবেদাতে। প্রথমে আমরা জাবেদা লিপিবদ্ধ করি। তারপরে দ্বিতীয়ত রয়েছে আর্থিক ফলাফল নির্ণয়। একটি নির্দিষ্ট সময় শেষে আমরা একটা প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলীর ফলাফল নির্ণয় করা আমাদের হিসাব বিজ্ঞানের অন্যতম একটা উদ্দেশ্য। হিসাবকাল শেষে আমরা আয় বিবরণীর মাধ্যমে আর্থিক ফলাফল নির্ণয় করতে পারি। 3 নম্বর রয়েছে আর্থিক অবস্থা নিরূপণ। হিসাব বিজ্ঞানের আরেকটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ। এটি নির্দিষ্ট সময় শেষে ব্যবসায়ের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব নির্ণয়পূর্বক আমরা আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে পারি। 4 নম্বর রয়েছে ব্যয় নিয়ন্ত্রণ। হিসাব বিজ্ঞান যেহেতু আয়ের সাথে সামঞ্জস্য রেখে ব্যয় সমূহ যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে কিনা সেটি হিসাব বিজ্ঞানের মাধ্যমে জানা যায়, যার কারণে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়। যেখানে ব্যয় নিয়ন্ত্রণ করা যায় সেখানে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। 5 নম্বর রয়েছে জালিয়াতি প্রতিরোধ। জালিয়াতি প্রতিরোধ জিনিসটি কি? জালিয়াতি প্রতিরোধ হচ্ছে জাল, জুয়াচুরি, প্রতারণা এবং অর্থ আত্মসাৎ প্রতিরোধ করা হিসাব বিজ্ঞানের অন্যতম একটা উদ্দেশ্য। 6 নম্বর রয়েছে সম্পদের সুষ্ঠু বন্টন। আমাদের সঠিক হিসাব রক্ষণ যদি আমরা করি তাহলে ব্যবসায়ের সকল সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারি এবং তার মাধ্যমে আমাদের ব্যবসায়ের সর্বোচ্চ মুনাফা অর্জনে সহায়তা করে, যেটা হিসাব বিজ্ঞানের একটা উদ্দেশ্য। 7 নম্বরে রয়েছে যে বিক্রয় মূল্য নির্ধারণ। আমরা যদি সঠিকভাবে হিসাব সংরক্ষণ করি তাহলে প্রত্যেকটা পণ্যের মোট কতটুকু খরচ হয়েছে সেটি আমরা নির্ণয় করে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারি। এটি হিসাব বিজ্ঞানের একটি অন্যতম উদ্দেশ্য। 8 নম্বরে কিন্তু সর্বশেষ নয়, সেটি হচ্ছে মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টি করা। মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টি হিসাব বিজ্ঞানের একটি অন্যতম বৈশিষ্ট্য। মূল্যবোধ এবং জবাবদিহিতা কিভাবে হিসাব বিজ্ঞানে ভূমিকা রাখে সেটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অনুভূতিটি এবং
আর কি কি ভিডিও চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।